আমি আর ভাইয়া স্কুলে পড়ব না কাকিমা। মাত্র কয়দিনে তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি, এখন চাইলেও সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ। আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আদিবা। আদির মা মিনা বেগম জানে আদি এটা সহজে মেনে নিবে না, কিন্তু আদিবা ভয় পাওয়ার যুক্তি আছে। সামান্য একটা বিষয় আদিবাকে এভাবে বাথরুমে আটকে রাখা একদমই উচিত হয় না আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বলল, তোর চাচা বাসা আসুক, আমি কথা বলবো কেমন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেক দিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়ের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বলে আদিত্যর বাবার আহমেদ সাহেব ফিরার পর আদিত্যর মা তাকে সব বলব, তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনও ফিরেনি। সবাই আদিত্য ফিরার অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যা পেরিয়েছে। বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজ মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য। আদরকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন। কোনো কিছু না বলেই আদরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর সাহস কী করে হলো এমন একটা কাজ করার? সবাই আদর পেয়ে সাপের পিছপা দেখতেছিস তাই না? আদি কিছু বলল না, মাথা নিচু করে নিল। আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তার মুখের আগে লাল আভা ছড়ায়। এটা নতুন কিছু না। আদিত্য মাথা নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজ মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল, আমি এই প্যাকেটে কিছুই জানতাম না আদিবা, তাই ব্লাড দেখে ভাবছিলাম তুই ব্যথা পেয়েছিস, তাই রেগে গিয়েছিলাম। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন, ব্যথা পেলে তোর রাখতে হবে কেন? ও ব্যথা পাক আর না পাক, তুই ওকে শাস্তি দেবার কে? বাবা আমি। তুই এখনও কথা বলার সাহস পাচ্ছি কি করে? আদিত্য আর তার বাবা অবস্থা দেখে আদিবার মা শাহনাজ বেগম এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন, ছোট মানুষ বুঝতে পারেনি। সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি, তাই এত সাহস বেড়েছে, কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না। আদিত্য এখনই আদিবার কাছে ক্ষমা চাও। আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনোই করবে না, সে ব্যাপারে সবাই নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদিত্যর মুখে ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করল না আদিবার। সে কি ঠিক শুনেছে? আদিত্য যত ভুলই করুক না কেন কখনোই তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবা হুঁশ ফিরল। আহমেদ সাহেব কড়া গলায় বলল, যাই হোক আদিবা, আর তোমার স্কুলে যাচ্ছ না, তাই এবার থেকে ওর পিছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কয়দিন পরে তোমার মাধ্যমিক পরীক্ষা। আদর অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে ও এখন থেকে অরিন আর সারিয়ার স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসবো। কিন্তু কেন? আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক। আদিবাও কি তাই চায়? হ্যাঁ চায়। তোমার মতো ইডিয়েটের আশেপাশে কেউ বা থাকতে চাবে? আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আদিবা নিজের ঘরে ফিরল। তারপর কাগজের প্যাকেটটা খুলল। কাগজের ভিতর এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরা কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও তো কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞেস করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আলগে রাখতে চাই। এটা কি আমার দোষ? তুই কেন আমার সাথে সংকোচ ছাড়াই কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি? কোনো না কোনো দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম। হয়তো
এখন জানতাম না, আজ থেকে 10 বছর পর বা তারপরে হলে জানতে পারতাম। সেটা তোর থেকে না হোক, অন্য কারো কাছ থেকে জানতে হতেই, তাই না? তাহলে এখন বলতে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, তুই খুব ভালো করে জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র, যার মানে হলো তুই সারা জীবন আমার সাথে থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জা ব্যাপারগুলো বাদ দিয়ে দে। তুই আমার সাথে যত ফ্রি থাকবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না, শাস্তি না পেলে আমাকে ভয়ও পেতে হবে না। আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পা। আদিবা কাগজটা পড়ার সাথে সাথে গুটিয়ে ফেলে দিল। পৃথিবীর সব মিলে যদি আদিত্যর সাথে তার বিয়ে দিতে চায়, তবুও সে এই বিয়েতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদিত্যর মতো রাগী ছেলের সাথে সারা জীবন থাকা অসম্ভব। আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায়। আদিত্য অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে আপাতত। আদিত্যর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ আদিত্যর কে থাপ্পড় খেতে হয়েছে। আদিবা ভয়ে ভয়ে আদিত্যর ঘরে এগিয়ে গিয়ে বলল, আদি ভাইয়া আসবো? দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আয়। আদিবা এগিয়ে গিয়ে আদিত্যর সামনে দাঁড়ালো। আদিত্য মুখ তুলে বলল, শুনলাম তুই নাকি স্কুলে বদলাতে চাচ্ছিস। না মানে ভাইয়া, আমার যেন তোমাকে অনেক বেগ পেতে হয়, তো তাই ভাবছিলাম স্কুল বদলাবি, ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্থা থাকবে তো? মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝছিস আমি জানি, কিন্তু আপুদের স্কুলে পড়লে কি অসুবিধা ভাইয়া? আমার কোনো অসুবিধা নেই। তুই সারা জীবনে যেন হাঁটা চলা ক্ষমতা হারাবি, তাতে আমার অসুবিধা কিসের? যা অসুবিধে সেটা তো তোর। আমি বিছানায় বসে ভাইয়া দিকে তাকিয়ে কাচুমাচু মুখ করে বললাম, ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই। এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস। তালবাহানা শোনার মতো সময় আমার নেই। আজকের রাতটা তোর কাছে সময় আছে, হয় বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। জানিস তো আমার কথা নড়চড় হয় না। পা ভাঙবো বলছি মানে ভাঙবই। ভাইয়া, আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই। এখন যা এখান থেকে, আমি শাওয়ার নিব। কিভাবে কি করব বুঝতে পারছি না, তবু বাহানা বের করার চেষ্টা লেগে পড়লাম, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই ভাইয়া আবার আমায় ডাকলো। আমি পিছনে তাকিয়ে সাথে সাথে আবার চোখ সরিয়ে নিলাম, কারণ ভাইয়ার শার্টের বোতাম খুলছে। আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমটো করে বলল, বলেছি না লজ্জা বাদ দিতে, আমার সাথে যে কোনো ব্যাপারে ফ্রিলি কথা বলবি। যাই হোক, আচ্ছা আদিবা, তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি? প্রশ্নটা শুনে গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দেবে এখন? ভাইয়া আমি নালিশ করিনি। নালিশ করেছিস কি করিসনি সেটা তো কাছে রাখ। একটা কথা কান খুলে শুনে নে, আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলে ব্যাপারটা ফয়সলা করতে না পারিস, ওই শাস্তির সাথে এই শাস্তি যোগ করে দিব, বুঝেছিস? ভাইয়ার কথা উত্তর দিতে পারলাম না, চুপচাপ বেরিয়ে আসলাম। সকালেই চাচা আমাকে নতুন স্কুলে নিয়ে যাবে, যা করার আজকে করতে হবে, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এই বাসা থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হয়ে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাকিমণিকে বলবো। তাই নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসে 1 কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম, কারণ ভাইয়া কাকিমণির ঘরে বিছানা মায়ের কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে গেম খেলছে সে। কাকিমা তার মাথায় হাত বুলাচ্ছে। ভাইয়া যতই ভুল করুক না কেন, সে যে বাসার সবার নয়নের মণি। তাই কাকিমা প্রথমে থাপ্পড় দিলেও এখন হয়তো ছেলের রাগ ভাঙছে। আমি রুমে ঢুকবো নাকি ঢুকবো না ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা
বলে উঠল, আরে আদিবা, বাইরে কেন, ভিতরে আয়। কাকিমার কথা ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজর আমাকে দেখে নিয়ে আবার খেলায় মনোযোগ দিল। কাকিমা ভাইয়ার মাথা নিচে বালিশ দিয়ে সরে বসে বললেন, হাতে কি চা নাকি, কে করেছে? কাকিমার প্রশ্নের জবাব বললাম, আমি করেছিলাম কাকিমা। কাকিমণি অবাক হলেন, তুই করেছিস, কিন্তু কেন? আমি উত্তর দেওয়ার আগেই আদিত্য উত্তর দিল, খেয়ে দিয়ে কাজ না থাকলে মানুষ কত কিছু করে পুতুল, খেলে, শাড়ি পরায়, চা করে। আদি, তুই আবার ওর পিছে লাগছিস? এত কিছু পরও তোর শিক্ষা হয় না। চা করেছে, খারাপ কিছু তো করেনি, তাই না? সেটাই, ও যাই করে সব ভালোই করে। আদিবা, আজ থেকে আমার রাতের দুধটা তুই করে দিস তো। আমি মাথা নাড়ালাম, সাথে সাথেই কাকিমা বলে উঠল, ও দিবে কেন? ও কি এসব পারে নাকি? চা করতে পারে, দুধ পারবে না? কাকিমা, আমি পারবো, আমি করে দিব ভাইয়া। ভাইয়া মুখ বেঁকিয়ে তাচ্ছিল হাসি দিয়ে খেলায় মন দিল। আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম, কাকিমা, একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে আমি ভাইয়ার স্কুলে থাকতে চাই, স্কুল বদলানোর দরকার নেই। কি কিন্তু কেন? একটু আগেই তো বলছিলি তুই অরিনের স্কুলে ভর্তি হতে চাস। না মানে কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বলবো, বাবু নিজের ঘরে যা তো, আমি আদিবার সাথে একটু কথা বলবো। অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন। আদিত্য তোকে নিষেধ করেছে, তাই না? কিন্তু ওই ভুলটা করিস না আদিবা। তোর চাচা যখন স্কুলে বদলাতে বলছে, সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। কিন্তু স্কুল বদলালে ভাইয়া আমাকে আরও বেশি শাস্তি দেবে। আমি কি করে বলবো? যার নুন খাই তারই ছেলে দুর্নাম করব কিভাবে? মনে মনে মিনহা বেগমের কথা আদিবা নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ার সাথে যাব না, ওর সাথে বেশি কথা বলবো না, তাহলেই হবে না? তুই বুঝতে পারছিস না আদিবা, আদর তোকে অনেক জ্বালাবে। তবু আমি স্কুল বদলাতে চাই না। তাহলে আমি আর কি বলবো? দেখ ভেবে, আমি তোর চাচাকে বলে দেখি। ঠিক আছে বলে বেরিয়ে এলাম। রাত 10টা, সবাই টেবিলে খেতে বসেছে, কিন্তু আদর নেই। বড় চাচা চিন্তিত গলায় বলল, আদি এখনও রাগ করে আছে? চাচা ভাইয়া যেন চিন্তা করছেন বুঝিয়ে কাকিমা বললেন, আরে না, রাগ করে থাকবে কেন? একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল, তাই না আদিবা? আমি অগত্য হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। বড় চাচা আবার প্রশ্ন করলেন, তাহলে খেতে আসলো না কেন? হয়তো পড়াশোনা করছে। আদিবা যা তো, মা ভাইয়াকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলো, চাচা দুশ্চিন্তা বাড়তে চায় না, তাই উঠে ভাইয়ের রুমে গেলাম। ঘরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে আমি বরাবরই ভয় পাই, তাই ভয়ে ভয়ে বললাম, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ? মৃদু গলায় জবাব দিল, আমাকে এত জ্বালাস কেন আদিবা? ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণে মনে পড়ল নিচে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে, তাই বললাম, ভাইয়া খেতে চলো। খাবো না, সবাই অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই। চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছে, তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না। ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলা পরও আমি হ্যাংলার মতো খেতে বসে যাব? ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালোবাসে, তুমি কি সেটা জানো না? ওরা আমার নয়, তোকে ভালোবাসে। যাই হোক, এখন তুই এখান থেকে যা। নিচে গিয়ে কী জবাব দেব? যা যা আমি বললাম তাই বলবি। চাচা অনেক কষ্ট পাবে। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? আর কথা বাড়ালাম না, চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে, তাহলে বড় চাচা কষ্ট পাবে। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞেস করলেন, আন্দি আসলো না? রাগ করে আছে তাই না? আমি আমার ছেলেকে চিনি, তাড়াতাড়ি বললাম, না চাচা, ভাইয়া রাগ করেনি,
ও ঘুমিয়ে পড়েছে, না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পর আমি ভাইয়ার ঘরে খাবার দিয়ে আসবো, তখন ডেকে খেতে বলবো। আমার কথা শুনে কাকিমা হেসে বলল, সেই ভালো, আয় আগে তুই খেয়ে নে, খাওয়া শেষ করে আদি খাবার দিয়ে আসবি কেমন। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল। কাকিমা ভাইয়া খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল, আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন, তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড না দেখলে পারলে সব বৃথা। তুই তো সিরিয়াল দেখিস না, আর আদিকে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে। বলি কাকিমা টিভি রুমে চলে গেলেন। সেখানে আপু, সাদিয়া সবাই আছে। সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। বড় চাচা ডায়াবেটিসের রুগী, তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন। এটাই এই বাড়ি নিয়ম। রাতে খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধতা হয়ে যায়। আমি খাবারটা নিয়ে ভাইয়ার ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কী লেখা আছে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টো আমাকে হয়তো মারবে। যাই হোক, ভয়ে ভয়ে ঘরে গেলাম। ভাইয়ার চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইয়াকে ডাকলাম, ভাইয়া শুনছো, খাবার নিয়ে এসেছি, উঠো প্লিজ। আমি ডাকছি কিন্তু ভাইয়া সারা শব্দ নেই। হঠাৎ ভাইয়া দুহাত বাড়িয়ে হ্যাঁচকা টান আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছো ভাইয়া, ছাড়ো, তোকে মানা করেছিলাম না, তবু আসলি কেন? ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম, ছাড়ো প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো। আদর ভাইয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, এত বড় কবে হলি, এইটুকুনি মেয়ে, খারাপ ভালো কি বুঝিস? আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি? চুপচাপ শুয়ে থাক। এর আগে আমি অনেকবার ভাইয়ের সাথে ঘুমিয়েছি, কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে। কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্ত অটল, ছাড়বেই না, মানে ছাড়বেই না। চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। একটু নড়ল না পর্যন্ত। পুরো 5 মিনিট পর ছাড়লো, আমাকে ছেড়ে উঠে বসলো। আমিও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম। ভাইয়া আমি তাহলে যাই, বিরক্ত নিয়ে জবাব দিল। তাহলে এসেছিলি কেন খাবারটা দিতে? আমি কি বলেছিলাম আমি খাবো? রাতে না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করে, তাই দিতে এসেছিলাম। শুধু দিলেই হবে, খাইয়ে দিবে কে শুনি? মানে বাংলাতে তো বললাম, না বোঝার মতো তো বলিনি। আমি খাইয়ে দিব তাই বলছো? দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া এসব তুমি কি বলছো? কেউ দেখলে সেটা আমি বুঝবো, তোর তো বোঝার দরকার নেই। আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড, 1 ঘন্টা এপিসোডে কেবল 5 মিনিট গিয়েছে, বাকি 55 মিনিট খাওয়ার পর আরও অনেক কিছু ঘটতে পারে। যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর, তা না হলে আমি কি করব ভালো করে জানিস। আর হ্যাঁ, এই 55 মিনিটে কেউ উপরে আসা তো দূরে, টিভি রুম থেকে বের হবে না, তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই। ভাইয়ার কথায় বেশ অবাক হলাম। কি চায় ভাইয়া আমার কাছে? এমন অদ্ভুত আচরণ করে কেন? ও কি আমাকে খারাপ নজর দেখে? কী রে, কী ভাবছিস? কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, তুমি সিরিয়াল দেখো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়াল দেখবো কেন? আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড, আর আমি সেই সুযোগটা খুঁজেছিলাম। যাই হোক, তুই অযথা সময় নষ্ট করছিস, সামনে থেকে সর, ওয়াশরুমে যাব। বাই দ্য ওয়ে, যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরে ঠ্যাং ভেঙে দেব। বলেই ভাইয়া চলে গেল। ভাইয়া আচরণে আগামাথায় কিছুই বুঝতে পারছি না। ওর সুযোগ খুঁজলেও মানে কি? তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি। আমার ভাবনা ছেদ পড়ল। ভাইয়া ভিজা তাওয়ালা ছোড়ায়। ভাইয়া ওয়াশরুম থেকে এসে তাওয়ালাটা আমার উপরে ছুঁড়ে ফেললেন। অবাক চোখে থাকালাম। মাঝে মাঝে কী নিয়ে এত ভাবতে বসিস দেখলেই মেজাজ খারাপ হয়। বলেই ভাইয়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ল। তারপর ফোন বের করে টিপতে টিপতে বলল, নে শুরু কর। আমি কোনো জবাব দিলাম না। এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? যাক গে নে শুরু কর। আমি না কেন? নিজে অজান্তে প্রশ্ন করে বসলাম। ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন? তোমার হাতে কি ব্যথা?
ভাইয়া একটু থমকে কি আবার আমার দিকে তাকালো, তারপর ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলল, ব্যথা, খুব ব্যথা, তবে হাতে নয়, বুকে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কি বলছো? আগে বলনি কেন? তোমার শরীর খারাপ, এজন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে, তাই না? আমি তখনই কাকিমণিকে ডেকে আনছি, দাঁড়াও বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাইয়া আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। কি হলো ভাইয়া, আমাকে আটকেলে কেন? তোমাকে ওষুধ দিতে হবে না? তোর বয়স কত রে? এটা আবার কেমন প্রশ্ন? কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না? জানবো না কেন, ভালো করেই জানি। তাহলে এখন এমন প্রশ্ন কারণ কি? জেনে বুঝে প্রশ্ন করেছি। আচ্ছা তুই বড় হোস না কেন? আমি ছোট, কে বলল? ক্লাস 9-এ পড়ি ভাইয়া, আমি মোটেও ছোট না। আমিও সেটা বলতে চাইছি, ক্লাস 5-এ পড়া বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বুঝে। শুধু তুই এই একটা মাথা মোটা। আজব তো, তোমার অসুখ করেছে, ওষুধ দেব, এতে মাথা মোটার কী হলো? এটা কোনো অসুখ? তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না। যাক গে, নে খাওয়া শুরু কর তাড়াতাড়ি, শুধু শুধু সময় নষ্ট করিস না। আগে কাকিমণিকে বলে আসি তোমার শরীর খারাপ। চুপ, একটা কথা বলবি না, চুপচাপ বসে খা। ধমক দিয়ে কথায় কথায় এত বকো কেন? তাহলে কি মারতে হবে? উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম। ভাইয়া ফোন টিপতে টিপতে খাচ্ছে, খেতে খেতে আবার প্রশ্ন করলো, ভর্তি কি হলি? মা কি বললো? এই প্রশ্নের জবাব দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ কাকিমণি নিষেধ করেছে ভাইয়া স্কুলে পড়তে, তাই জবাব দিতে পারছি না। কী রে বল, ভর্তি ব্যবস্থা করতে পেরেছিস? ভাইয়া বলছিলাম তুমি একবার কাকিমণিকে বলো না, তাহলেই আর কেউ আপত্তি করবে না। তোমার কথা তো বাসার সবাই শোনে, আমি বলবো কেন? আমার যাকে বলা তাকে তো বলেছি, আর তা সেটা শুনতে হবে, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আমার কথা সবাই কেন শুনে জানিস? কারণ আমি কখনো উল্টাপাল্টা কথা বলে না, তাই সবাই শুনে বুঝেছি। এটা যদি উল্টাপাল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে? ভাইয়া এমন কোনো নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দাও, কিন্তু সব এমনভাবে করো যেন কেউ তাকে দোষ না দিতে পারে। মনে মনে এই যে ভাবনার রানী, ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটা কি দিবেন নাকি? হাতে কামড় বসাবো। তাড়াতাড়ি খাবার নিয়ে আমতা আমতা করে বললাম, ভাইয়া বলছিলাম কি, আমি আপুর স্কুলে পড়লে হয় না? আমি এটা বলার সাথে সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল। ভাইয়া হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্য করলাম আমি কিছু বোঝার আগে ভাইয়া রেগে আগুন হয়ে গিয়েছে। ভাইয়ার হাত থেকে মুষ্টি করে দাঁতে দাঁত চেপে মৃদু স্বরে কাকিমাকে ডাকতে লাগলাম। সে চিৎকার না করলেও আমি বেশ বুঝতে পারছি ভাইয়া প্রচণ্ড রেগে গিয়েছে, কিন্তু তার কারণটা কি বুঝলাম না। মা, এই মা, আমার রুমে এসো তো একবার। ভাইয়াকে আটকানোর বৃথা চেষ্টা করে বললাম, কি হয়েছে ভাইয়া? কাকিমণিকে ডাকছো কেন? আমাকে বলো না, আমি কি করে দিচ্ছি। ভাইয়া অগ্নিদৃষ্টিতে একবার তাকালো, কিন্তু কিছুই বলল না। ভাইয়া ডাক আর ভাঙচুরের শব্দ কাকিমণি আমার পা সহ সবই ছুটে আসলেন। এসে প্লেট আর খাবার মেঝেতে দেখে সবাই অবাক হলেন। কাকিমণি এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি ব্যাপার জয়, কি হয়েছে? ভাইয়া শান্ত গলায় বলল, মা আজ আমি নিচে খেতে চাই নি। কেন? কাকিমণি অবাক হলেন। স্বাভাবিকভাবে উত্তর দিল, তুই ঘুমিয়ে গিয়েছিলি তাই। এবার ভাইয়া চিৎকার করে বলে উঠল, তাহলে এই মেয়েটার সাহস হলো কী করে আমার ঘুম ভাঙানোর? ভাইয়া চিৎকারে ঘরে সবাই কেঁপে উঠেছে, বিশেষ করে আমি। কাকিমণি ভাইয়াকে শান্ত করার জন্য বলল, না মানে বাবা, না খেয়ে ঘুমালে শরীর খারাপ করে, তাই। আর কি, থামো মা, আমি বাচ্চা নই যে বুঝবো না কখন কি খেতে হবে আর কখন খেতে হবে না। সব সময় বলো আমি নাকি আদিবার সাথে বেশি বেশি করি, কিন্তু কখনো ওর ভুলগুলো দেখো না। ওর বয়সী মেয়েরা কত পটু, আর ওর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। ওকে বলে দাও ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কী অবস্থা হবে আমি নিজেই জানি না।
এবার ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বলল, এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে, আমার কথা মানতে হবে, বুঝেছিস? তুই এমন আগোছালো ছন্ন ছাড়া পশুর মতো চলা যাবে না। যদি আমার কথা না শুনিস, তোর সাথে কী ঘটবে সেটা নিশ্চয় বুঝতে পারছিস। ভাইয়া হঠাৎ সুর বদলানোটা আমার সহ্য হলো না। চোখ থেকে গড়িয়ে পানি পড়ল। আমাকে কাঁদিয়ে ভাইয়া হয়তো শান্তি পেয়েছে, তাই হঠাৎ সব রাগ থামিয়ে দিয়ে বরফ জমা হয়ে গেলাম। অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে থাকলো। ভাইয়া আচরণে এতক্ষণে সবাই অবাক হয়ে, তবে সবচেয়ে বেশি অবাক আমার মা হয়েছে, কারণ মা দুপুরের ঘটনা জানে না। আজ সন্ধ্যাবেলায় আমাদের এখানে এসেছে, আমি ইচ্ছে করে মাকে কিছু বলিনি। মা এসব দেখে বলল, ভাবি, আমার মনে হয় আদিবা এখানে থাকাটা ঠিক হবে না। আসলে আমি আন্দাজ করতে পারছিলাম কিছু একটা ঘটছে, কিন্তু আপনাদের বিব্রত করতে চাইনি, তাই প্রশ্ন করিনি। মায়ের কথা কাকিমা লজ্জা পেলে তাড়াতাড়ি বলেন, শাহানা, তুমি অযথা চিন্তা করছো, তেমন কিছু হয়নি। আসলে আদি বুঝতে পারেনি। ভাবি, তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো আগলে রাখো, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আদিভাই একটু দুষ্ট প্রকৃতির মেয়ে। গ্রামে তো সারাদিন ছোটাছুটি করতো, তাই এখানে মানিয়ে নিতে পারছে না। ও এখানে থাকলে সমস্যা হবে, তার চেয়ে আমি বরং ওকে নিয়ে যাই, সাদিয়া এখানে থাকুক। মায়ের কথা শেষ হওয়ার আগে ভাইয়া বলে উঠল, চাচিমা, তুমি কি বুঝতে পারছো? মা তোমার মেয়েকে আদর করেন, আর আমি তোমার মেয়ের ওপর অত্যাচার করি। ছি ছি বাবা, কি বলছো? আমি এভাবে বলতে চাইনি। তুমি কি করলে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি আদিবার বড় ভাই। আদিবার সাহস হয় কি করে বড় ভাইয়ের মুখে মুখে কথা বলার, আর তুই না কি করে ওকে লাই দিচ্ছ? কি করে বলে ওকে নিয়ে যাওয়ার কথা? ও দরদ উতলে পড়েছে, তাই না? বানিয়েছ তো একটা জঙ্গলি। ও যে এমন পোকা প্রকৃতি, তাতে তোমার কিচ্ছু আসে যায় না। লোকে যা বলার আমাকে বলবে বাবা নেই বলে মেয়েটা মানুষ হয়নি। তোমার এভাবে লাই দিলে মানুষ হবে কি কইরা? ছোটাছুটি করা খুব ভালো কাজ বুঝি? এমন এলোমেলো চুল, ড্রেস আপে কোনো সিরিয়াস হাত নেই, কারোর সাথে সুন্দর ভাষায় ঠিকমতো কথা বলতে পর্যন্ত পার না। ভাইয়াকে থামানোর জন্য কাকিমা বলল, হয়েছে, ওকে তোর মানুষ করার দায়িত্ব নিতে হবে না। যেমন আছে বেশ ভালো, তাই নাকি? তুমি ওর মার্কশিট দেখছো? গোল্লায় গেছে। গোল্লায় বুঝেছ? আমি ওর বড় ভাই, আমি আমার দায়িত্ব পালন করছি, এতে কারো কিছু বলার নেই, এমনকি চাচি আমারও না। আদিবা গ্রামে যাবে না, আর স্কুল এবং বদলাবে না। ও আমার স্কুলই পড়বে, আমার সাথে যাবে, আমার সাথে আসবে, আর বাসাতেও মানুষের মতো করে থাকবে, গাইয়া ভূতের মতো নয়। ভাইয়ের কথায় মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছিল। কিভাবে এত অপমান করতে পারছে? গ্রামে তো সবাই এমনভাবে থাকে, তাই বলে এভাবে অপমান করতে হবে? না, এই গন্ডারের কাছে আমি থাকবো না, কিছুতেই না। কিন্তু ও যেভাবে বলল মা আমাকে কিছুতে নিয়ে যাবে না, তবে শেষ একটা চেষ্টা করতেই হবে। আমি শতকরা 70% নাম্বার পেয়েছি ভাইয়া, এই যে ভালো রেজাল্ট আমার দরকার নেই। আর আমি যেমন আছি তেমনই ভালো, বুঝেছ? আমি চলে যাব। কথা শেষ করার আগে ভাইয়া হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, অনেক বলছিস, আর না, রাতটা অনেক লম্বা, আগে রাতটা পার হোক, তারপর দেখা যাবে সকালে কে যায় আর কে থাকে। বলে হন হন করে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম রাতে আমার কপালে দুঃখ আছে, তারই ইঙ্গিত দিয়ে গেল। ভাইয়া চলে যাওয়ার পর কাকিমণি মাকে বলল, শাহানা, কিছু মনে করো না, আসলে বেশি আদরের ছেলেটা উচ্ছে গিয়েছে, কারো কথা শুনে না। কি বলছো ভাবি? জয় উচ্ছে যাবে কেন? ওর মতো ছেলে লাখে একটা হয়। নিজের বোনের কথা এত কে ভাবে বলো তো? জয় যা যা বলল সবই ঠিক বলেছে। আদিবা বদলানো দরকার। আমিও তো চাই আমার মেয়ে ফিটফাট পরিপাটি হোক। ও এখানে থাকলে সব ভালো। দেখিনিও এখানে থাকলে আমার যে কি হবে সেটা শুধু আমি বন্ধ ঘরে ওর রূপটা যে কি সেটা তো কেবল আমিই জানি।